আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2024-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো উদ্দীপকটাতে। মিস্টার সজল ফ্যাক্টরিতে কাজ করে। এখন ফ্যাক্টরিতে যদি কাজ করে সেক্ষেত্রে রাসায়নিক ফ্যাক্টরি হইলে আমরা জানি যে রাসায়নিক যে দ্রব্যগুলা এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের মানে হ্যাম্পার ঘটাইতে পারে বা ক্ষতির কারণ হইতে পারে। অল্প সময়ের মধ্যে কি হইলো, উনি কাজ করার সময় অসুস্থ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে তার ঘাড় শক্ত হয়ে যায় এবং মুখমণ্ডল লাল হয়ে যায়। তাহলে ফ্যাক্টরিতে কাজ করার সময়ই মিস্টার সজল কি হলো, অসুস্থ হয়ে গেল। এখন অসুস্থ হওয়ার পরে যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি বা লক্ষণগুলো, সেগুলো কি কি? তার ঘাড় শক্ত হয়ে গেছে এবং মুখমণ্ডল লাল হয়ে গেছে। এই যে সিমটমটা, এই দুইটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে স্ট্রোক ঘটছে। তার ভাই রবিন জর্দা দিয়ে পান খায় এবং কিছুক্ষণ পর পর জর্দাসহ পান না খেলে তার কাজে মনোযোগ হারায়, মানে নেশা হয়ে গেছে পান খাওয়ার জন্য, কিছুক্ষণ পরপরই তার পান খাইতে মন চায়। তাহলে দুইজন ব্যক্তির দুইটা অবস্থা আমরা দেখলাম। মিস্টার সজল যিনি স্ট্রোকে আক্রান্ত হইল, তার ক্ষেত্রে আমরা দেখতে পাইলাম স্ট্রোক, এবং তার ভাই যে রবিন সে নেশাগ্রস্ত বা আসক্ত আমরা বলতে পারি কিসের ক্ষেত্রে? পান খাওয়ার ক্ষেত্রে। এবার চলো উদ্দীপকটা বুঝতে পারার পরে আমরা পরের প্রশ্নগুলোতে যাই। কি বলছে? ভার্নালাইজেশন কি? ভার্নালাইজেশন এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাটাকে ত্বরান্বিত করব বা তাড়াতাড়ি যাতে ফুল আসে এরকম কিছু কাজ করব। এখন কাজটা কিভাবে করব আমরা? কিছু উদ্ভিদ তোমার ঠান্ডা পরিবেশে অনেক বেশি ব্লুম করতে পারে বা গ্রো করতে পারে। কিছু উদ্ভিদ আবার উষ্ণ পরিবেশে বা ওর বৃদ্ধির জন্য ওয়ার্ম পরিবেশ প্রয়োজন হয়। কিছু উদ্ভিদের ক্ষেত্রে তোমার সূর্যের আলোর কোনো প্রয়োজন নাই, মানে সূর্যের আলো যদি অধিক সময় ধরে কার্যকর হয় বা আলো যদি অনেকক্ষণ পড়ে সেক্ষেত্রে ওই জায়গাটা উষ্ণ হয়ে যাবে। সেই সময় কিছু উদ্ভিদ ওদের ভালো বৃদ্ধি হচ্ছে। আবার সূর্যের আলো যখন কম সময় ধরে পড়তেছে, যেমন শীতকালে ধরো সূর্য অল্প সময় পর্যন্ত তাপ দেয়, 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা, এরকম সময় কিছু উদ্ভিদ আবার গ্রো করে। তাহলে এই যে তাপ তাপ যে জিনিসটা, এটা কিন্তু ভ্যালু রাখতেছে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য বা ফুল ধারণের ক্ষেত্রে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন কিছু উদ্ভিদ আছে যারা অত্যন্ত ঠান্ডা পরিবেশে অনেক বেশি গ্রো করতে পারে বা ওদের ফুল তাড়াতাড়ি চলে আসে। ফুল আসলে তো ওই উদ্ভিদটা তোমার পরাগায়ন সম্পন্ন করতে পারবে, তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে, ফুল থেকে ফল উৎপন্ন হবে। তাহলে এরকম প্রসেসগুলো শুরু হবে কখন? যখন ফুল ধারণ করবে। তাহলে আমরা শৈত্য প্রদান করব। শৈত্য বলতে কি বোঝায়? ঠান্ডা বা শীত। তাহলে ওই যে শৈত্য প্রবাহ হয় না শীতকালে, শৈত্য প্রদানের মাধ্যমে কোনো একটা উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাটাকে ত্বরান্বিত করব। ত্বরান্বিত মানে কি? ত্বরান্বিত মানে বৃদ্ধি। ত্বরণ ওয়ার্ডটা শুনছি না আমরা ফিজিক্সে, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ওই ত্বরণ থেকে ত্বরান্বিত আসছে। তাহলে আমরা ভার্নালাইজেশনে কি করতেছি? শৈত্য প্রদানের মাধ্যমে, মানে শীত প্রদানের মাধ্যমে কোনো একটা উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাটা ত্বরান্বিত করতেছি। যে বীজটা আমি মাটিতে বপন করব, সেই বীজটাকে আমি মাটিতে বপন করার আগে খুবই লো টেম্পারেচার, 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, বুঝতে পারতেছো অনেক বেশি বরফ পড়ার মতো অবস্থা, মানে বরফ পড়ে এরকম ঠান্ডা আবহাওয়ায় কিছুক্ষণ রেখে দিব। এরপরে যখন ওই চারাগুলোকে বা বীজগুলোকে আমি মাটিতে বপন করব, ওই বীজগুলা তখন ফুল ধারণ অনেক ফাস্ট হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ফুল চলে আসবে। নর্মালি তুমি এমনি বপন করলে যেই সময়ে ফুল আসতো তার আগেই চলে আসবে। তাহলে ভার্নালাইজেশন একটা উপকারী প্রক্রিয়া, যেটার কারণে কি হচ্ছে? আমরা তাড়াতাড়ি ফুল পাচ্ছি। শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাটাকে আমরা ত্বরান্বিত করতে পারতেছি। এই প্রক্রিয়াটাই ভার্নালাইজেশন। বুঝতে পারছি? এরপরে খ নাম্বারটা দেখো কি বলছে। থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? অন্তঃক্ষরা কি জিনিস? অন্ত মানে ভেতরে, খরা মানে ক্ষরণ হবে বা ক্ষরিত হবে, এরকম কিছু লিকুইড পদার্থ ওরা ক্ষরণ করে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা জানি এই ক্ষরণ করা গ্রন্থি দুই ধরনের, একটা অন্তঃক্ষরা, আরেকটা তোমার বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়। এনজাইম বহিঃক্ষরা নিঃসৃত থেকে, বহিঃক্ষরা যে গ্রন্থি থেকে নিঃসৃত হবে তোমার এনজাইম, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে তোমার হরমোন। এখন এই যে থাইরয়েড, এটা থাকতেছে আমাদের গলার এই জায়গাটায়, মানে থাইরয়েড এইখানটায় অবস্থান করতেছে। এই থাইরয়েড গ্রন্থিটা কিছু হরমোন নিঃসরণ করবে।
কি কি হরমোন? থাইরয়েড, থাইরক্সিন মিলে কিন্তু নামটা। থাইরয়েড নিঃসরণ করবে হচ্ছে তোমার থাইরক্সিন, থাইরক্সিন হরমোন নিঃসরণ করে। আরেকটা হরমোন নিঃসরণ করে, ওইটার নাম হচ্ছে তোমার ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। তাহলে থাইরক্সিন আর ক্যালসিটোনিন এই দুইটা হরমোন নিঃসরণ করতেছে কে? আমাদের থাইরয়েড। ওরা বিপাকে সাহায্য করে, তুমি যে খাদ্যগুলো গ্রহণ করতেছো ওগুলা বিপাক করতে সাহায্য করতেছে এই থাইরক্সিন হরমোনটা। আবার ক্যালসিটোনিন তোমার হচ্ছে ক্যালসিয়াম বিপাকে সাহায্য করবে। তাহলে এই যে বিপাকের কাজগুলা কোথায় হচ্ছে? আমাদের পরিপাকতন্ত্রের ভিতর হচ্ছে, ওইখানটায় যে তোমার কাজ করতেছে, কিন্তু নিঃসৃত হচ্ছে কোথা থেকে? আমাদের এই গলার এই জায়গাটা থেকে, মানে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, কিন্তু গলার কোনো কাজ কিন্তু সম্পন্ন করবে না, ও রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরে যায় কার্য সম্পন্ন করবে। তাহলে প্রথমে এই যে থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ ও হচ্ছে হরমোন নিঃসরণ করে। হরমোন কি জিনিস? হরমোন হচ্ছে এরকম একটা রাসায়নিক পদার্থ বা একটা লিকুইড রস আমরা বলতে পারি, যেটা কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে, অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী থাকে না। এখন আমি নিঃসৃত হইলাম, চলাচলের জন্য কোনো নালী নাই, আমি কিভাবে যাব? সে এরকম মানে চলাচলের জন্য যেহেতু কোনো নালী থাকে না, সে হচ্ছে রক্তের সাথে মিশে যায়। আমরা কি জানি, রক্ত আমাদের পুরো বডিতে ফ্লো করে, এরকমই ওই রক্তের সাথে মিশে গিয়ে হরমোনটাও পুরো বডিতে ফ্লো করতেছে। রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা জায়গায় যায় কার্য সম্পন্ন করতেছে, এটাই হচ্ছে হরমোন। তাহলে এই থাইরয়েড থেকেও হরমোন নিঃসৃত হচ্ছে, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, ওরাও এই কাজগুলোই করতেছে, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরে যায় কার্য সম্পন্ন করতেছে। তাহলে থাইরয়েড গ্রন্থিটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলতেই পারি, কারণ সে হরমোন নিঃসরণে কাজ করতেছে। অন্তঃক্ষরা গ্রন্থি যেরকম বৈশিষ্ট্য সম্পন্ন হয়, থাইরয়েডেও আমরা ওই বৈশিষ্ট্যগুলো দেখতে পাইতেছি। তাহলে থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? কেন বলবো না, কারণ ওর বৈশিষ্ট্যগুলো একরকম। হরমোন নিঃসরণের জন্য অন্তঃক্ষরা গ্রন্থিদের যেরকম বৈশিষ্ট্য থাকে, থাইরয়েডের ক্ষেত্রেও সেম বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছো। এরপরে গ নাম্বারটা দেখো, উদ্দীপকে সজলের রোগটির কারণ আর লক্ষণ। সজলের কি হয়েছিল? তার হচ্ছে স্ট্রোক হয়েছিল। এখন স্ট্রোকের কারণ আর লক্ষণ আমরা এদিকে পড়বো, চলো। এই যে স্ট্রোকটা, এটা কিভাবে হয়? তোমার মস্তিষ্কে যখন রক্তক্ষরণ হয় বা রক্ত নালীগুলো যখন ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে রক্ত সুন্দরভাবে চলাচল করতে পারে না, যার জন্য রক্তক্ষরণ ঘটলে এই জায়গায় হচ্ছে আমরা স্ট্রোক হইতে দেখি। এখন মাঝে মাঝে আমি এরকম একটা ভুল কথা অনেককে বলতে শুনি যে হার্ট স্ট্রোক করছে। এই কথাটা আমি অনেককেই বলতে শুনি, তোমরাও চারপাশে শুনে থাকবা যে মাঝে মাঝেই বলে থাকে যে হার্ট স্ট্রোক করছে। হার্টে কিন্তু কখনো স্ট্রোক হয় না, স্ট্রোক হয় ব্রেইনে, হার্টে হয় অ্যাটাক। এই ভুল কথাটা আর যাতে আমরা না বলি, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এসব ভুল কথা বললে মানুষ লজ্জা দিবে, তাই না? তাহলে উদ্দীপকের সজল যে রোগে আক্রান্ত হয়েছে সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কোথায় হয়? ব্রেইনে হয়। স্ট্রোক হয় ব্রেইনে, মস্তিষ্কে, মস্তিষ্কে হয়। আর হার্ট অ্যাটাক, অ্যাটাক হয় হচ্ছে হার্টে। তাহলে এই যে তুমি ধরতে পারলা প্রথমে ওনার যে স্ট্রোক হইল, দুইটা সিমটম আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, ঘাড় শক্ত হয়ে গেছিল আর মুখমণ্ডল লাল হয়ে গেছিল। তাহলে এই যে দুইটা সিমটম দেখেই তোমাকে বুঝতে পারা লাগবে এটা কোন রোগ। তুমি যে ধরতে পারছো এটা স্ট্রোক, এটা একদম গ নাম্বার লিখেই দেখো, প্রথম লাইনেই বলে দিবা, তাহলে হচ্ছে এখানে তোমার 1 নাম্বার কনফার্ম। বর্ণনামূলক প্রশ্নে শিক্ষক চাইলেই কিন্তু তোমার কিছু নাম্বার কেটে রাখতে পারে, মানে ওনার ইচ্ছা মতো, ওনার স্যাটিসফ্যাকশনের উপর নির্ভর করতেছে যে তোমাকে কতটুকু নাম্বার দিবে। তাহলে এই জায়গাটায় নাম্বার কম বেশি পাওয়ার মানে আমরা দেখি যে একই রকম লিখলেও মানে খুবই কাছাকাছি, কারণ এই পয়েন্টগুলো তোমার বইয়েই বলা আছে, এগুলোও তুমি লিখবা। কোনো টিচার খুব বেশি নাম্বার দিবে, কেউ খুব কম দিবে, তাহলে এই জায়গাটা তোমার হাতে নাই, এটা হচ্ছে টিচারের ইচ্ছা। কিন্তু এই প্রথম লাইনটাই যে তুমি ধরতে পারছো এটা স্ট্রোক, এই জায়গায় তোমার 1 নাম্বার কনফার্ম। তাহলে এরপরে আমাদেরকে বলছে কারণ আর লক্ষণ। চলো এবার আমরা কারণ আর লক্ষণটা দেখি। এখন কারণ হিসেবে আমরা বলতে পারি রক্তক্ষরণ। রক্তক্ষরণ হইলেই হচ্ছে তোমার স্ট্রোক হচ্ছে। রক্ত নালী, ধরো এটা রক্ত নালীর ভিতর দিয়ে তোমার রক্তকণিকাগুলো চলাচল করতেছে। এখন এই জায়গাটায় কি হইলো, তোমার ধরো রক্তনালীতে ব্লক তৈরি হয়ে গেল, এই জায়গাটায় চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে চর্বি জমা হয়ে এরকম ব্লক তৈরি হইলো, যার জন্য রক্তকণিকাগুলো যখন এখান দিয়ে আগের মতো ফ্লো করতেছে, ওদের চলাচলের রাস্তাটা কিন্তু সরু হয়ে গেছে। দেখো আগে কত চওড়া রাস্তা দিয়ে ওরা সুন্দরভাবে ফ্লো করে যাইতে পারতো, কিন্তু এখন রাস্তাটা তোমার পুরুত্বটা কমে গেছে বা রাস্তাটা হচ্ছে সরু হয়ে গেছে, যার জন্য
কণিকাগুলো এখান দিয়ে যাওয়ার সময় কিছুটা বাধাগ্রস্ত হবে এবং ওরা এই জায়গাটায় জমাট বাঁধা শুরু করবে, যে এখানে এসে সবাই মানে ফ্লোটা থেমে যাচ্ছে, আর আস্তে আস্তে করে সরু রাস্তা দিয়ে কিছু কিছু কণিকা যাইতে পারতেছে, আর অনেকগুলো রক্ত হচ্ছে এখানে আটকা পড়ে আছে, মানে যাওয়ার অপেক্ষা করতেছে। তখন আটকা পড়ে থাকতে থাকতে এই জায়গার নালীটাতে কিছুটা চাপ পড়বে না, তখন চাপ পড়ার কারণে নালীটা যদি ফেটে যায় বা রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে ব্রেইনে যখন রক্তক্ষরণ হবে ওইটাকে আমরা কি বলতেছি, স্ট্রোক বলতেছি। তাহলে স্ট্রোক মেনলি হচ্ছে কি জন্য, তোমার মাথার ভেতরে বা মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণের কারণে। মস্তিষ্কে রক্ত সরবরাহে যদি ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে মস্তিষ্কের কোষগুলা মারা যাবে, ওখানে স্নায়ুতন্ত্রগুলা কাজ করতে পারবে না, যার জন্য মস্তিষ্ক কিন্তু আমাদের পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে মস্তিষ্কে যদি এরকম হ্যাম্পার ঘটে, সেক্ষেত্রে তোমার মানে পুরো বডিতে হচ্ছে এর এফেক্টগুলো পড়বে। তারপরে কি বলছে দেখো তো, মস্তিষ্কের কোষগুলো কাজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে যদি কোষগুলো মারা যাইতে থাকে, অক্সিজেন না যায়, রক্তের মাধ্যমে তো অক্সিজেন যাবে, রক্ত যেতে পারতেছে না, অক্সিজেন কিভাবে যাবে, তখন কোষগুলো মারা যেতে থাকবে। এই সময় হচ্ছে আমরা স্ট্রোক বলতেছি। আর এইখানে রক্ত যে চলাচল করতে পারতেছে না, রক্তের একটা চাপ তৈরি হচ্ছে। উচ্চ রক্তচাপের কারণেও মাঝে মাঝে মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে। উচ্চ রক্তচাপ আমরা অনেক সময়ই শুনে থাকি, এক্ষেত্রে হচ্ছে তোমার শরীর অনেক বেশি ঘাম দেয় এবং মানে প্রেশারটা অনেক বেশি হয়ে যায়, মানে এরকম কিছু সিমটম যদি থাকে, মানে উচ্চ রক্তচাপের সিমটমগুলোও যদি থাকে, সেক্ষেত্রেও মাঝে মাঝে স্ট্রোক হইতে পারে। তাহলে কারণ তো আমরা জানলাম যে রক্তক্ষরণ, যে কোনোভাবে রক্তক্ষরণ হোক, তাহলে ব্রেইনে রক্তক্ষরণ হইলেই আমরা বলবো হচ্ছে ওটা স্ট্রোক। এবার কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এখান মানে এই ব্যক্তিটার স্ট্রোক হয়েছে বা রোগী যে স্ট্রোকে আক্রান্ত হয়েছে, এটা আমরা বুঝবো কিভাবে? সবার প্রথমে উদ্দীপকে আমাদের 2টা পয়েন্ট দেওয়া ছিল, ওই 2টা পয়েন্ট তো আমরা বুঝলাম যে ঘাড় তোমার শক্ত হয়ে যায়। কি জন্য? কারণ ওই মস্তিষ্কে যখন রক্তক্ষরণ হচ্ছে, মেনিনজাইটিস যে পর্দাটা মস্তিষ্কের বাইরে আবরণ করে থাকে, ওই জায়গাটায় হচ্ছে তোমার একটা ইরিটেট সিচুয়েশন তৈরি হয়, যার জন্য ঘাড়টা হচ্ছে তোমার শক্ত হয়ে যায়, ঘাড় নাড়ানো যায় না। এরপরে মুখমণ্ডল লাল হয়ে যাওয়ার যে কথাটা বলছিল, আচ্ছা আমরা পড়তে থাকি, একটা একটা করে পয়েন্ট আমরা বুঝি। মুখ, বাহু বা পায়ে হঠাৎ অসাড়তা বা দুর্বলতা। এখন মুখ, বাহু মানে হচ্ছে হাত পা, এগুলো হচ্ছে তোমার অসাড় হয়ে যায় বা মানে প্যারালাইজ টাইপ হয়ে যায়, নড়াচড়া করানো যায় না, অনেক দুর্বল অনুভব হয়, যে মানে পা নড়ায় তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, অনেক বেশি দুর্বল হয়ে যায়। আর অসাড় মানে হচ্ছে কাইন্ড অফ প্যারালাইজ আর কি। বিশেষ করে শরীরের এক পাশ, আচ্ছা শরীরের এক পাশ কি জন্য বলছে? আমরা জানি এই জায়গায় কিন্তু মানে ক্রস কানেকশন, মাথার যে মস্তিষ্কের যে বাম দিকের অংশটা, এটা তোমার ডান অংশটাকে নিয়ন্ত্রণ করতেছে, মানে বডির ডান অংশটা নিয়ন্ত্রণ করতেছে। আবার ডান দিকের যে ব্রেইনের পার্টটা, আমরা তো জানি মানে এরকম 2টা খণ্ডে বিভক্ত, সেক্ষেত্রে ডান দিকের খণ্ডটা কি নিয়ন্ত্রণ করতেছে? আমাদের শরীরের বাম দিকের কাজগুলো নিয়ন্ত্রণ করতেছে। তাহলে যেই দিকে তোমার রক্তক্ষরণটা হচ্ছে, ধরো ডান দিকের কোনো একটা রক্তনালীতে ব্লকেট তৈরি হইলো, ওই জায়গায় হচ্ছে রক্তক্ষরণ হইলো, মানে সূচনাটা ওই জায়গায় ঘটছে, সেক্ষেত্রে তোমার ডান দিকের যে ব্রেনটা, এটা কি নিয়ন্ত্রণ করতেছে? তোমার বাম শরীরের বাম অংশটা নিয়ন্ত্রণ করতেছে। ওই পাশটা তখন তোমার প্যারালাইসিস হয়ে যেতে থাকবে বা ওই পাশের কার্যক্ষমতা কমে যাবে। এজন্য বলছে যে এক পাশ, বিশেষ করে শরীরের এক পাশ এরকম অবশ্যই যেতে থাকে বা দুর্বল অনুভব, মানে নড়াচড়া করাইতে অনেক বেশি দুর্বল মনে হয়। তারপরে হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা হওয়া, কারণ ওই যে ব্রেনের কোষগুলা ঠিকমতো কাজ করতে পারতেছে না, ওখান থেকেই তো তোমার বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের সিগন্যাল, উদ্দীপনা সবকিছু ব্রেন থেকে আসবে। তাহলে ব্রেইনে যখন এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেইনটা, সেক্ষেত্রে আমরা এসব কাজকর্মে হচ্ছে হ্যাম্পার ঘটতে দেখব। এরপরে হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া, চোখের সামনে হচ্ছে সবকিছু ঝাপসা হয়ে আসে, এরকম সিমটম দেখা যায়। হঠাৎ হাঁটতে মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো, হাঁটতে অসুবিধা হয়। তারপরে হচ্ছে তোমার মাথা ঘোরা, ভারসাম্যহীনতা বলতে হচ্ছে তুমি ব্যালেন্স রাখতে পারতেছো না, ঘুরে পড়ে যায় এরকম। কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথা ব্যথা হয়, মানে অজ্ঞাত কারণ ছাড়া তুমি ধরো আজকে আমি রোদে অনেকক্ষণ ছিলাম যার জন্য আমার মাথা ব্যথা হচ্ছে, এরকম কোনো একটা কারণ তুমি বলতে পারতেছো, কিন্তু এখানে কোনো কারণই তুমি দেখতে পাচ্ছ না, যে না আজকে তো এরকম মাথা ব্যথা হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই, কিন্তু তবুও তীব্র মাথা ব্যথা অনুভব হবে। সেটা কিসের লক্ষণ? স্ট্রোক হওয়ার পূর্বে আমরা এই লক্ষণগুলো দেখতে পাবো। তারপরে বমি বমি ভাব হইতে পারে, কয়েক মিনিটের মধ্যে রোগী জ্ঞান হারায়। ওই যে উদ্দীপকে যেই ব্যক্তিটার কথা বলছে মিস্টার সজল, উনি ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়েছে। তাহলে কাজ তুমি করতেছো, মানে তুমি হচ্ছে সুস্থ জীবনযাপন করতেছো, মানে বাইরে থেকে প্রথমে বুঝলা না,
তুমি কাজে গেছো, তুমি ফ্যাক্টরিতে কাজ করতেছো, কিছু মিনিটের ভিতরেই তুমি জ্ঞান হারায় ফেলতে পারো, তোমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে পারে, তুমি হচ্ছে ঘুরে পড়ে যেতে পারো, এরকম সিমটমগুলা। তাহলে কয়েক মিনিটের মধ্যে মানে হুট করেই হচ্ছে তুমি জ্ঞান হারায় ফেললা এরকম। তারপরে ঘাড় শক্ত হয়ে যাওয়া, এই যে এই কথাটা তো উদ্দীপকে দেওয়া ছিল তাই না? ঘাড় শক্ত হয়ে যায় কি জন্য? কারণ ওই যে মস্তিষ্কের যে পর্দাটা, ওইখানে একটা ইরিটেট সিচুয়েশন তৈরি হয় আর ঘাড়টা তখন শক্ত হয়ে যায়, নড়াচড়া করানো যায় না। মাংসপেশি শিথিল হয়ে যায়। শিথিল বলতে হচ্ছে তোমার মানে স্থির। আমরা কি জানি মাংসপেশি সংকোচন প্রসারণের মাধ্যমেই তো আমরা সঞ্চালন ঘটে, আমাদের দেহ সঞ্চালন হয়, আমাদের চলন ঘটে। কিন্তু মাংসপেশি যদি শিথিল হয়ে যায় সেক্ষেত্রে তোমার পুরো বডিটাই হচ্ছে অনড় হয়ে যাবে। কি জন্য? কারণ অস্থি বা হাড় দ্বারা আমার কঙ্কাল তন্ত্রটা গঠিত, কিন্তু এই যে কঙ্কাল তন্ত্র এটার উপরে যদি পেশির আচ্ছাদন না থাকতো কখনোই আমরা কিন্তু চলাচল করতে পারতাম না। এই যে আমি নড়াচড়া করতেছি, আমি যে হাঁটা চলা করতেছি, এটা কখনোই সম্ভব হইতো না যদি মাংসপেশি ওর উপরে আচ্ছাদন করে না থাকতো। মাংসপেশিতে আমাদের হচ্ছে স্নায়ু উদ্দীপনাগুলো যায়, অস্থির ভিতরে কিন্তু কোনো উদ্দীপনা থাকে না। অস্থি এমনিতে নিরেট একটা জিনিস, এই যে শক্ত একটা নিরেট দণ্ডের মতো দেখো। তাহলে এই অস্থির ভিতরে কোনো স্নায়ু উদ্দীপনাও যায় না, এটা সংকোচন প্রসারণও করা যায় না, কিন্তু এর উপরে পেশির আচ্ছাদন থাকার কারণে তখন আমরা হচ্ছে এটা নড়াচড়া করাইতে পারতেছি। দেখো পেশি কি করে, এগুলাকে হচ্ছে তোমার দড়ির মতো আটকায় রাখে ওই হাড়গুলাকে। তখন যখন দড়ি টান দিই এভাবে হচ্ছে হাতটা মানে মুভমেন্ট করা যায় আর কি, যে কোনো ধরনের মুভমেন্ট। তাহলে মাংসপেশি যদি শিথিল হয়ে যায় বা এরকম স্থির হয়ে যায় সেক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো যে আমরা বডিটা নড়াচড়া করাইতে পারবো না, প্যারালাইজ টাইপ হয়ে যাবে। এরপরে শ্বসন ও নাড়ি স্পন্দন কমে যায়। শ্বসন কি জিনিস? শ্বসন হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। তুমি যে খাবারটা খাচ্ছ, আমরা জানি খাবার থেকে শক্তি পাই, স্বাভাবিক একটা কথা, কিন্তু এর পিছে যে বড় একটা প্রসেস সম্পন্ন হচ্ছে ওই প্রসেসটা কয়জন জানে? শ্বসনের কারণে তুমি যেই অক্সিজেনটা গ্রহণ করতেছো, প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতেছো, তখন ওই অক্সিজেন তোমার প্রতিটা কোষে রক্তের মাধ্যমে ছড়ায় যাচ্ছে, ছড়ায় গিয়ে ওইখানে তুমি যে খাবারটা গ্রহণ করছো, জটিল খাদ্য উপাদান আমরা গ্রহণ করি, যেমন ভাত খাই, রুটি খাই। এখন ভাত রুটি হচ্ছে শর্করা জাতীয় খাবার, যেটাকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ক্ষুদ্র কণায় যখন পরিণত হয় তখন আমরা গ্লুকোজ পাই। গ্লুকোজ পাওয়ার পরে ওইটা আর ভাঙা যায় না, গ্লুকোজগুলো আমাদের কোষগুলা অ্যাবজর্ব করে নিয়ে নেয়। কোষের ভিতরে এখন কি আছে? গ্লুকোজ আছে। তাহলে ওই গ্লুকোজগুলোকে আবার ভেঙে শক্তিতে পরিণত করব। দেখো কত সরল উপাদানে পরিণত হচ্ছে। প্রথমে তুমি শর্করা গ্রহণ করলা, শর্করা ভেঙে গ্লুকোজ পাইছো, গ্লুকোজটা আবার ভেঙে আবার শক্তিতে পরিণত হবে, এটিপি শক্তি, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটা যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড আবার আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি। প্রশ্বাস দিয়ে প্রবেশ করবে, নিঃশ্বাস দিয়ে বের হয়ে যাবে। মাঝে মাঝে আমি এরকম ভুল কথাও বলতে শুনি যে অনেকে বলে যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? নিঃশ্বাস কি নেওয়া যায়? নিঃশ্বাস নেওয়া যায় না। নিঃশ্বাস হচ্ছে আমরা যেটা ত্যাগ করে দিই, প্রশ্বাস হচ্ছে যেটা প্রবেশ করে বা গ্রহণ করতেছি যেটা। তাহলে এই যে ফুল প্রসেসটা, শক্তি উৎপন্ন হওয়ার প্রসেস, এটাই হচ্ছে আমাদের শ্বসন। শ্বসন ও নাড়ি স্পন্দন কমে যায়। নাড়ি স্পন্দন বলতে হচ্ছে তোমার রক্তনালীগুলো, ওগুলা হচ্ছে তোমার স্পন্দিত যদি না হয়, রক্তনালীও কিন্তু মাঝে মাঝে সংকুচিত প্রসারিত হয় যখন মানে কোনো প্রয়োজন হয়। ধরো এই যে রক্ত চলাচলে কিছুটা ব্যাঘাত হচ্ছে, ওই জায়গায় হচ্ছে কিছু সংকোচন প্রসারণের মাধ্যমে ওরা রক্তটাকে সামনের দিকে আগায় দিতে সাহায্য করবে। আবার হচ্ছে তোমার পরিপাক নালীও কিন্তু তোমার সংকুচিত প্রসারিত হয়, খাবারটাকে এভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, তারপর পরিপাক করতে করতে সামনের দিকে যাবে। এরকম স্পন্দন আমরা দেখতে পাই। কিন্তু যখন স্ট্রোক হবে তখন কি হবে? এই নাড়ির স্পন্দন, এই শ্বসন প্রক্রিয়া সব কিছু কমে যেতে থাকবে। শ্বসন কমে যাওয়া মানে হচ্ছে তোমার শক্তি উৎপাদন কমে যাওয়া, তোমার বডিতে আর শক্তি উৎপন্ন হইতে পারবে না। যে যতটুকু শক্তি থাকতেছে ওইটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো বিপদ হয়ে যাবে, তাই না? তারপরে মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে, এইটাও তো আমাদের উদ্দীপকের ভিতর বলা ছিল। উদ্দীপকে যে দুইটা সিমটম ছিল 8 আর 11 নম্বরটা, তাই না? মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করতেছে। কি জন্য লাল বর্ণ ধারণ করে? মানে এটা আলাদা কোনো কারণ না, যেহেতু ব্রেইনে রক্তক্ষরণ হচ্ছে, তার মানে তুমি বুঝতে পারতেছো রক্তনালী এই জায়গায় হচ্ছে ফেটে গেছে বা রক্তনালী হচ্ছে চিড়ে গিয়ে ওখান থেকে তোমার রক্তক্ষরণ হচ্ছে। তাহলে মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, ওই মস্তিষ্কের রক্তের চাপগুলা বা অনেক রক্ত হচ্ছে তোমার মুখমণ্ডলের যে রক্তনালীগুলো ওখানে চলে আসবে, সেক্ষেত্রে মুখটা অনেক বেশি লাল মনে হবে। তাহলে এই যে মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করতেছে কখন? যখন হচ্ছে স্ট্রোক হচ্ছে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। অনেক সময় খুব মারাত্মক উপসর্গ ছাড়াই শুধু মুখ বেঁকে যাওয়া, মানে এই যে এই সিমটমগুলো কিন্তু মানে রক্তনালী যদি ফেটে যায় সেক্ষেত্রে তো অনেক মারাত্মক সমস্যা হইতে পারে। কিন্তু
মাঝে মাঝে আমরা এরকম মারাত্মক সমস্যা দেখতে পাই না, শুধুমাত্র অনেক সময় তোমরা দেখবা হচ্ছে প্যারালাইসিস শুধুমাত্র মুখের ক্ষেত্রে হয়, মানে ফুল বডির একটা পাশ প্যারালাইসিস না হয়ে মুখটা হচ্ছে বাঁকা হয়ে যায়, এরকম প্যারালাইসিস হইতে আমরা দেখি মাঝে মাঝে, যেটা হচ্ছে তোমার মানে সেরে যায় কিছু, মানে ট্রিটমেন্টের পরে হচ্ছে সেরে যায় বা কিছু সময় পরে সেরে যায়। কিন্তু এই যে মারাত্মক উপসর্গ এগুলো ছাড়াও এটা হচ্ছে তোমার ছোট্ট একটা সিমটম আর কি, অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে আসতে পারে, এগুলো হচ্ছে মানে তাড়াতাড়ি বা অল্প হ্যাম্পারের ভিতরে সেরে গেছে এরকম আমরা বলতে পারি। তাহলে দেখো কতগুলো লক্ষণ আমরা দেখতে পারতেছি, কখন? যখন হচ্ছে মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে। আর লাস্ট আরেকটা কথা কি বলবো, স্ট্রোক কিন্তু ব্রেনে হয়, হার্টে না, হার্টে হয় হচ্ছে অ্যাটাক। এরপরে চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাই। কি বলছে, রবিনের গৃহীত উপাদানটির ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? রবিনের ক্ষতিকর উপাদানটা কি ছিল? সে হচ্ছে পান খাওয়ার প্রতি অনেক বেশি নেশাগ্রস্ত ছিল, মানে তার পান না খাইলে নাকি কাজে মনোযোগ হারায়, এরকম কথা সে বলতেছিল। তাহলে উদ্দীপকের যে রবিন, সে জর্দা দিয়ে পান খাচ্ছে, এইটাকে আমরা হচ্ছে মানে কি বলতে পারি, নেশাদ্রব্য বা মাদকের সাথে তুলনা করতে পারি। ওইটার ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে মুক্তি পাইতে পারবো। এখন মাদকাসক্তি থেকে যদি মুক্তি পাইতে চাও বা নেশা দ্রব্য থেকে যদি মুক্তি পাইতে চাও, সেক্ষেত্রে তোমার একার প্রচেষ্টায় কখনোই তুমি এখান থেকে রেহাই পাইতে পাবা না। আমরা সামাজিক জীব, সমাজে সবাই একসাথে মিলেমিশে বসবাস করা লাগবে, সবাইকে নিয়েই আমাদের সুস্থ থাকা লাগবে। এজন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে সামাজিক যে একটা অ্যাওয়ারনেস, ওইটা তৈরি করা লাগবে, সবাইকে সচেতন করা লাগবে যে মাদক তোমরা সেবন করিও না, মাদকের ক্ষতিকর দিকগুলা ওদেরকে জানাইতে হবে। তাহলে চলো আমরা একটু পড়ি কি বলছে। উদ্দীপকে উল্লিখিত লবিনের গৃহীত যে জর্দা দিয়ে পান খাওয়া, জর্দা দিয়ে পান খাওয়াটা হচ্ছে আমাদের দেশে সাধারণত কি বলতে পারি, মানে তামাক, গাঁজা, চরস, ভাং, আফিং, মরফিন, কোকেন, মদ ইত্যাদি মাদকদ্রব্য হিসেবে পরিচিত। হ্যাঁ, এগুলো মাদকদ্রব্য হিসেবে পরিচিত, কিন্তু জর্দা দিয়ে পান খাওয়াটা, এটা যেহেতু নেশায় পরিণত হয়েছে, জর্দা দিয়ে পান খাওয়া বা চুন খাওয়া এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। মানে অনেকেই বুঝে না, এটা শখের বসে খাইতে থাকে, খাইতে খাইতে একসময় নেশা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমাদের দেহে ক্ষতি করতেছে। তাহলে এইখানটায় আমরা কিসের বর্ণনা দিব? মাদকদ্রব্যগুলা বর্ণনা দিব। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে কোকেন ও আফিম থেকে কৃত্রিম উপায়ে ওষুধ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটা ভালো দিক, কিন্তু মাদক সেবনের ফলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। শারীরিক সমস্যা তো তুমি বাইরে থেকে দেখতে পাবো, তোমার ব্রেইনও কিন্তু এই জায়গায় বিকৃত হয়ে যাইতে থাকে। এখন শারীরিক মানসিক ছাড়াও তুমি যে সমাজে বসবাস করতেছো, ওই সামাজিক অশান্তিও কিন্তু তৈরি হয়। কিভাবে তৈরি হয়? তুমি মনে করো মাদকদ্রব্য এখন নেশা হয়ে গেছে, তোমার এখন এটা খাওয়াই লাগবে, তোমার এখন ভালো লাগতেছে না, মাদক গ্রহণ করা লাগবে, সেক্ষেত্রে তোমার কাছে টাকা নেই, তুমি এখন চুরি ডাকাতি শুরু করে দিলা, টাকা চুরি করতেছো ঘর থেকে, তারপরে মানে বাবার টাকা, জমানো টাকা, মায়ের জমানো টাকা থেকে তুমি চুরি করে হচ্ছে মাদকদ্রব্য খেয়ে ফেলতেছো। সেক্ষেত্রে তোমার পরিবারে একটা অশান্তি দেখা দিবে যে আরে এখানে টাকা রাখলাম, কে চুরি করে নিয়ে গেল, এরকম একটা অশান্তি তৈরি হইতে পারে। তারপরে তোমার আর্থিক, এই যে দেখো একটা ফালতু কাজে তুমি এত এত টাকা, মানে যেহেতু তুমি নেশাগ্রস্ত, তোমার হচ্ছে বারবার কিনতে মন চাবে যে এই মাদকদ্রব্যটা হ্যাঁ আমি কিনি, এটা সেবন করি, সেক্ষেত্রে তুমি একটা আর্থিক অসচ্ছলতায় পড়ে যাবা। মানে এরকম অনেক সমস্যাই তখন দেখা দিবে। শারীরিক মানসিক সমস্যা তো আছেই, ওটা তো হবেই। এখন মাদকদ্রব্য ব্যবহারে স্নায়ুতন্ত্রের উপর অনেক বড় প্রভাব পড়ে, স্নায়ুতন্ত্রের উপরে বড় প্রভাব পড়তেছে। আর স্নায়ুতন্ত্র আমাদের সব ধরনের কাজ, শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরে হচ্ছে সমন্বয় সাধন করতেছে, ব্রেইনের সাথেও কানেক্টেড। তাহলে ওই স্নায়ুতন্ত্রের উপর যখন প্রভাব পড়তেছে, তখন তোমার ব্রেইনে সমস্যা দেখা দিবে, শরীরের অর্গানসগুলোতে সমস্যা দেখা দিবে। তাই এই ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে এরকম যুক্তিযুক্ত কিছু মতামত। চলো আমরা পড়ি কি বলছে। পারিবারিকভাবে এবং সামাজিকভাবে স্বাস্থ্যকর সম্পর্কের পরিবেশ বজায় রাখতে হবে। স্বাস্থ্যকর বলতে কিন্তু সবসময় খাদ্য না, পারিবারিক সম্পর্কও স্বাস্থ্যকর হইতে পারে। মানে সুন্দর একটা সম্পর্ক তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে অবশ্যই সুন্দর একটা সম্পর্ক বজায় রাখা লাগবে। তাহলে এই কথাটাই বলছে যে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, মানুষ সামাজিক জীব, অবশ্যই আমাদের সমাজে সবাইকে নিয়ে একসাথে বসবাস করা লাগবে। এরকম না যে আমি অনেক হাই ক্লাস, এই জন্য আমি লোয়ার ক্লাসদেরকে সবসময় হচ্ছে তাচ্ছিল্যের চোখে দেখবো, আরে লোয়ার ক্লাস, এরকম করা যাবে না। সবাই আমরা মিলেমিশেই আমাদের এই সমাজটা। সেক্ষেত্রে পারিবারিকভাবে তোমার ফ্যামিলি মেম্বার্সদের ভিতরে যে সুন্দর সম্পর্কটা, ওরকম সম্পর্ক তোমার নেইবার্সদের সাথেও করা লাগবে, রিলেটিভসদের সাথেও হচ্ছে এরকম সুন্দর সম্পর্ক বজায় রাখা লাগবে। সেক্ষেত্রে
সুন্দর সম্পর্কের কারণে পৃথিবীটা সুন্দর হয়ে গড়ে উঠবে। তাহলে এই ভ্রাতৃত্বটা গড়ে তোলা লাগবে। তাহলে স্বাস্থ্যকর সম্পর্কের পরিবেশ বজায় রাখতে হবে। সেক্ষেত্রে দেখবা হচ্ছে তুমি মাদকাসক্ত কম হচ্ছ বা মাদকাসক্তি থেকে দূরে থাকা যাবে। তাহলে মুক্তি পাওয়ার এটা একটা উপায় যে আমাদেরকে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। নৈতিক শিক্ষা কার্যক্রমের প্রসার ঘটাইতে হবে। নৈতিক শিক্ষা বলতে হচ্ছে যার যার ধর্মীয় শিক্ষা, যার ধর্ম যার যেটাই হোক, প্রত্যেকটা ধর্ম কিন্তু শান্তির ধর্ম। সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্মেই হচ্ছে আমাদেরকে সুন্দর নির্দেশনাগুলো দেওয়া হয়। তুমি যেই ধর্মের হও তুমি শুধু তোমার ধর্মের দিক নির্দেশনাগুলো অনুসরণ করো, নৈতিক যে শিক্ষাটা বা মূল্যবোধটা এটা অর্জন করো। সেক্ষেত্রে দেখবা এই কাজটা কিন্তু তোমার মাদক দ্রব্য থেকে দূরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে নৈতিক শিক্ষাটা মানে তোমার মানসিক যে একটা চেতনা, এটাই তোমাকে বলে দিবে যে না, এই যে মাদক দ্রব্যগুলো এগুলো আমার সেবন করা যাবে না, এগুলো খারাপ। এই একটা মেন্টালিটি তোমার ভিতরে ছোটবেলা থেকেই আমাদের মানে গ্রো করতে হবে। আমাদের যে ছোট একটা বাবুকে বড় করে গড়ে তোলার জন্য তার মানসিক যে সেট আপটা এটা এমনভাবেই তৈরি করা লাগবে। এই জন্য ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষাটা মানে শেখানো উচিত, যাতে সেই মানে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সেক্ষেত্রে ওই শিশুটাকে আমাদের এরকম নৈতিক শিক্ষা দিয়েই হচ্ছে বড় করা উচিত। সেক্ষেত্রে সে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে পারবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এরকম একটা কথা আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেক্ষেত্রে তুমি যদি কাজ না করো, অলস হয়ে বসে থাকো, সেক্ষেত্রে তোমার মাথায় অনেক উল্টাপাল্টা বাজে চিন্তা আসবে। তুমি এখন মানে কর্মসংস্থানের ভিতর বা একটা কাজের ভিতর যদি তোমার লাইফটা চলতে থাকে, সেক্ষেত্রে দেখবা হচ্ছে মানে অনেক ব্যস্ততা থাকলেও জীবনটা কিন্তু সুন্দর হয়। সেক্ষেত্রে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানে বেকারত্বের কারণে অনেকে হচ্ছে এরকম হয়ে যায় যে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এত পড়াশোনা করলাম, আমি চাকরি পাচ্ছি না, হতাশ হয়ে মাঝে মাঝে মাদক গ্রহণের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কাজই হোক, কোনো কাজ তো ছোট না, তুমি হচ্ছে মানে কাজের সাথে ইনভলভ থাকলেই দেখবা যে মানে লাইফটা সুন্দর লাগতেছে। সেক্ষেত্রে তুমি আর্থিকভাবে সচ্ছলতাও অর্জন করতে পারতেছো। তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা করলে কিন্তু মাদকদ্রব্য থেকে অনেক যুবক বা তরুণ বয়সে যারা আছে তারা কিন্তু দূরে থাকতে পারবে। তারপরে অসৎ বন্ধু বান্ধব থেকে, ইয়েস, এই জায়গাটা তোমাদের বয়সের ছেলেমেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের উঠতি বয়সটা, নিজেকে মাঝে মাঝে হিরো হিরো মনে হয় না, যে আরে দুইটা টান দেই, হিরো হিরো ভাইব আসবে, এরকম কিন্তু কখনোই করা যাবে না। আবার বন্ধুদের প্ররোচনায় পড়ে ওরা যদি কখনো বলে আরে বেটা দুইটা টান দিতে পারিস না, এটা কোনো কথা? টান দিতে পারি না মানে দিয়ে দেখায় দিই, এরকম কিন্তু কখনোই করা যাবে না। তুমি আজকে মানে এভাবে ফ্লেক্স নেওয়ার জন্য দুইটা টান দিলা, এরপরে আরেকদিন আবার চারটা টান দিলা, এরকম করতে করতে কিন্তু তুমি নেশাগ্রস্ত হয়ে যাবা। এরপরে দেখবা তোমার ওই টানা ছাড়া ভাল লাগতেছে না। সেক্ষেত্রে এরকম বন্ধু বান্ধব যারা তোমাকে এই অফারগুলো করবে বা এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে টান দিয়ে দেখা, ওদের সাথে মিশার কোনো দরকার নাই। ওই চ্যালেঞ্জে তুমি হেরে যাও, হেরে গিয়েই আমরা জিতে যেতে চাই। তাহলে অসৎ বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে। এর কুফল সম্পর্কে অবহিত করতে হবে, মানে ওদেরকেও বলতে হবে যে না, মানে ফ্রেন্ড যেহেতু, ফ্রেন্ডদেরকে তো মানে বন্ধু বান্ধবদের ভিতরে কমিউনিকেশনটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। মাঝে মাঝে আমি আমার টিচার বুঝাইলে অনেক কিছু বুঝি না, কিন্তু ফ্রেন্ড বুঝাইলে ওটা আরও সুন্দরভাবে বুঝি। তাহলে এরকম তুমি চাইলে কিন্তু তোমার ফ্রেন্ডকে ওই জায়গা থেকে ফিরে আনতে পারো। তোমাকে যখন সে অফার করতেছে তুমি তাকে তার কুফলগুলো বলে দাও যে এরকম করা ভালো না, মানে কিছু জ্ঞান দিয়ে দাও। তাহলে কি হবে, সেই বন্ধুটাকে যদি তুমি মাদক থেকে বের করে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তো দুজনেরই ভালো। তাহলে ওরকম অসৎ বন্ধু বান্ধব থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, জনসচেতনতা গড়ে তুলতে হবে। মানে তুমি শুধু জানো যে মাদক গ্রহণ করলে এই ক্ষতি হয়, আমাদের দেহে নিকোটিনের মাত্রা বেড়ে যায়, নিকোটিনের কারণে আমাদের রক্তে নিকোটিন যখন মিশে যাচ্ছে, রক্তটা পাম্প করতেছে কে? হার্টে সমস্যা হইতে পারে। আবার ওই রক্তটা পুরা দেহে কোষগুলোতে ছড়ায় যাচ্ছে, তখন আবার কি হবে, তোমার রক্ত ছেকে মূত্র তৈরির কাজ করতেছে কি? কিডনিতেও তখন তোমার সমস্যা হইতে পারে। ওই যে রক্তের সাথে মিশে নিকোটিনগুলা ফুসফুসেও আসতেছে, ফুসফুসেও সমস্যা হইতে পারে। তোমার বডিতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই মাদক গ্রহণের কারণে হইতে পারতেছে। মানে মাদকের সবচেয়ে ছোট ফর্মটা আমরা যদি বলি যে ধূমপান করা, ওই ধূমপানের কারণেও কিন্তু তোমার সবগুলো অর্গান হ্যাম্পার হইতে পারে, মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তাহলে তুমি জানো এই সব কিছু, কিন্তু তুমি তোমার যে বন্ধুটা ধূমপান করতেছে তাকে তুমি জানাইলা না, তোমরা একসাথে বসে আড্ডা দিচ্ছ, ওই বন্ধুটা ধূমপান করতেছে, তুমি তো এখন ক্ষতিকর দিকগুলো জানো, তুমি হচ্ছে ধূমপান করতেছো না, কিন্তু তুমি ওর পাশে বসেই চা খাচ্ছ। তাহলে ওর যে ধোঁয়াটা এনভায়রনমেন্টে ও যে ক্ষতিটা করতেছে, ওর চারপাশে যে মানুষজন আছে
ওরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি কিন্তু ধূমপান করতেছো না, কিন্তু ধূমপানকারী ব্যক্তির পাশে তুমি অবস্থান করার কারণে তুমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছ। ওই ধোঁয়াটা তুমিও ইনহেল করতেছো, তোমার রক্তে নিকোটিন কিন্তু মিশে যাচ্ছে। তাহলে শুধু একা একা জানলে, ওর ক্ষতিকর দিকগুলো একা একা জেনে বসে থাকলেই হবে না। তোমাকে কি করতে হবে? জনসচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ আমরা সমাজে একসাথে বসবাস করব। সে যদি ক্ষতিগ্রস্ত হয়, এরকম না যে আরে সে রসাতলে যাচ্ছে যাক, তার যে এফেক্টটা তোমার উপরেও পড়বে, কারণ তোমরা একসাথে একই সমাজে বসবাস করতেছো। তাহলে অবশ্যই আমাদের জনসচেতনতা গড়ে তুলতে হবে, আইনের সঠিক প্রয়োগ করতে হবে। কিছু কিছু জায়গায় এরকম থাকে না যে পাবলিক প্লেসে যদি ধূমপান করো তাহলে এই টাকাগুলো জরিমানা, কি এই জায়গাটা সাইনবোর্ড লেখা থাকে, সাইনবোর্ডের পাশে দাঁড়ায় দাঁড়ায় সে ধূমপান করতেছে, এরকম আমরা মানে ঘটনা কিন্তু দেখি। তাহলে এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না। আমাদেরকে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে যে পাবলিক প্লেস, এই জায়গাটায় অনেক স্বাভাবিক মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা হচ্ছে ধূমপান করে না, কিন্তু তোমার জন্য কেন আমরা ক্ষতিগ্রস্ত হব, এরকম বলে তাকে হচ্ছে মানে আইনের আওতায় নিতে হবে। এই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আইন কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু প্রয়োগ হচ্ছে না, ওই প্রয়োগটা আমাদের করতে হবে। তাহলে জনসচেতনতা গড়ে তুলতে হবে আর আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এই যে পয়েন্টগুলা, এগুলো মেনে চললেই কিন্তু আমরা মাদক দ্রব্য থেকে দূরে থাকতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অবশ্যই আমাদের কি করতে হবে, মানে প্যারেন্টসের কথা শুনতে হবে। বাবা মায়ের কথা শুনলেই দেখবা হচ্ছে জীবনটা অনেক সুন্দর। তাহলে এই যে মাদকদ্রব্য থেকে মুক্তি পাওয়ার জন্য, মাদকদ্রব্য বলতে উদ্দীপকের যে ব্যক্তিটা উনি কি করতেছিল, পান খাওয়ার ক্ষেত্রে, জর্দা খাওয়ার ক্ষেত্রে, জর্দা হচ্ছে তোমার অনেক বেশি মানে মাদকদ্রব্যের সাথে আমরা ওকে তুলনা করতে পারি। তাহলে এই যে মাদকদ্রব্য থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্দীপকের যে ব্যক্তিটা অথবা যে কোনো মাদকাসক্ত ব্যক্তি এই যে নিয়মগুলো যদি সে মেনে চলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাদক থেকে মুক্তি পাইতে পারি। তাহলে সুন্দর কথাবার্তা, এগুলা আমরা হচ্ছে বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু পরীক্ষায় লেখার জন্য না। এগুলা তোমরা যে পড়তেছো এটা অবশ্যই রিয়েল লাইফেও হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। আশা করি বুঝাইতে পারছি, সহজ কথাবার্তা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।